নমস্কার, আপনারা দেখছেন চায়ের সঙ্গেটা। আমরা আছি বাংলা জাগো চ্যানেলে। আজ আমাদের অতিথি দেবাদিত্য চৌধুরী, যিনি একই সঙ্গে ফুড এন্টারপ্রেনার, আবার ব্যান্ডেরও মিউজিশিয়ান। গান বেশি ভালোবাসেন না খাবার বেশি ভালোবাসেন, দেবাদিত্যর আসল পছন্দ কোনটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেবাদিত্য, অনুষ্ঠানে স্বাগত। একটা এত সফল ব্র্যান্ড চাউম্যান দাঁড় করিয়ে দিলে কি করে? দাঁড় করিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তো শুরু করিনি, দাঁড়িয়ে গেল সামহাও। বাট তোমাদের পরিবারে কেউ ব্যবসা করতো? না না না, কোনোদিন না। সেটা থেকে আমি শুরু করি আমাদের আজকের এই আড্ডাটা। আমাদের বাড়িতে, আমাদের পরিবারে আমার বাবা, আমার দাদু বা আমার ঠাকুরদা যারাই আছে, কেউ কোনোদিন ব্যবসা করেনি, সব চাকরিজীবী মানুষ। তো প্রথমে তো আমি আই ওয়াজ অ্যানাউন্সড অ্যান্ড স্ট্যাম্পড অ্যাজ আ ভ্যাগাবন্ড, কারণ আমি যখন গান বাজনা শুরু করলাম, তাও আবার বাংলা ব্যান্ড। তো কলেজেই আমাদের বাংলা ব্যান্ড শুরু হলো। বাড়িতে তীব্র আপত্তি ছিল ভীষণভাবে। তারপর বাংলা ব্যান্ড শুরু হলো, লক্ষ্মী ছাড়া। আস্তে আস্তে নাম ডাক শুরু হলো, সেটা একটা দিক চলছিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম সেন্ট জেভিয়ার্স কলেজে। ইনফ্যাক্ট সেন্ট জেভিয়ার্স কলেজেই আমার সাথে গাবুর গৌতম চট্টোপাধ্যায়, যিনি ছেলে, গৌরব চট্টোপাধ্যায়ের আলাপ, অ্যান্ড লক্ষ্মী ছাড়া, সেখান থেকেই আমার পথ চলা শুরু। অ্যান্ড তারপর গান বাজনা ভালোই হচ্ছিল, কিন্তু আমার সবসময় একটা ইচ্ছে ছিল সারা জীবন একটা ব্যবসা করার, আর সেটা রেস্তোরাঁর ব্যবসা। আমি একটা কুইন্টেসেনশিয়াল ফুডি। অ্যান্ড ফুডি তোমার চেহারা বলছে না? না, চেহারাটা একসময় সাংঘাতিক ছিল। আমি তোমাকে পুরনো ছবি পাঠাবো, তুমি দেখিও পুরনো ছবি। কিন্তু সেখান থেকে আমার ইচ্ছে ছিল সারা জীবন একটা ব্যবসা করার। আমি ছোটোবেলায় যেখানে বড় হয়েছে, খুব ইন্টারেস্টিং একটা গল্প। গড়চা রোডে ঠিক আমার প্রতিবেশীরা ছিল একটা চাইনিজ ফ্যামিলি। তারা কলকাতার অন্যতম সবচেয়ে বিখ্যাত পুরনো চাইনিজ রেস্টুরেন্টটা চালাতো, নাম কিমুয়া। আমি জানি না তুমি কোনো, গড়িয়াহাটের। এটা হচ্ছে গড়চা রোডে। তো এটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট ছিল, এখন আর চলে না, বন্ধ হয়ে গেছে। তো আমার বাড়িতে আমার যে জানলাটা ছিল, সেই জানলাটা খুললেই সেই রেস্তোরাঁর কিচেনটা আসতো। অ্যান্ড এভরিডে আমি সকালবেলা আই ইউজ টু গেট আপ উইথ দ্য স্মেল অ্যান্ড দ্য অ্যারোমা অফ চাইনিজ ফুড, রোস্টেড নুডলস, রোস্টেড পোর্ক, বিভিন্ন জিনিসের গন্ধ পেতাম। আর রোস্ট করলে না গন্ধটা বেশি আসে। তো তখন ওরাও ম্যানুয়ালি রোস্ট করতো, এখন যেটা আমরা মেশিনে করি, সে গন্ধটা আসতো। আর আমার যখন 6 বছর বয়স ছিল, তখন থেকে প্রথম চাইনিজ খাবার ওনাদের বাড়িতেই শুরু করি। তো একটা অদ্ভুত চাইনিজ খাবারের প্রতি ভালোবাসা হয়ে যায়। অ্যান্ড এটা আমার মাথায় ছিল। গান বাজনা তো চলছে, খুব ভালোভাবেই চলছিল। অ্যান্ড প্রচুর শোজ আমরা করছিলাম, প্রচুর কনসার্ট দেশে বিদেশে করছিলাম। কিন্তু যেখানেই কনসার্ট করতে যেতাম, সেখানে গিয়ে কনসার্ট করাটা তো ছিল একটা ডেফিনেটলি একটা উদ্দেশ্য, কিন্তু আর একটা উদ্দেশ্য ছিল সেখানকার লোকাল খাবারটা খাওয়ার, অ্যান্ড খেয়ে এসে কলকাতার সবাইকে গল্প করার। সেই থেকে একটা বিখ্যাত রেডিও স্টেশনে, ফ্রেন্ডস 91.9 ফ্রেন্ডস FM-এ আমাকে একটা শো হোস্ট করতে বলা হয়। সেটা নাম ছিল খেতে খেতে শোনো। তো সেই শোটাকে আমি হোস্ট করা শুরু করি। সেই শোটাতে কত সাল? 2006-07। অ্যান্ড সেই শোটার বৈশিষ্ট্যটা ছিল, আমি কোনো 5 স্টার বা কোনো বড় ফাইন ডাইনিং রেস্টুরেন্টকে নিয়ে আলোচনা করতাম না। আমি যেটা নিয়ে আলোচনা করতাম সেটা হচ্ছে একটা ছোট কোনো জাস্ট হোল ইন দ্য ওয়াল কাইন্ড অফ এ রেস্টুরেন্ট, যেখানে পৃথিবীর সবচেয়ে ভালোগুলো খাবারগুলো পাওয়া যায়। এখন আমি বিশ্বাস করি চিত্তদার মতন সারা পৃথিবীতে এরকম চিত্তদা লুকিয়ে আছে, সারা পৃথিবীর গলিতে গলিতে লুকিয়ে আছে। আমরা সেটা জানি না বা জানতে চাই না। লোকেরা ভাবেই ভালো খাবার আমরা বড় কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যাবো, 5 স্টার হোটেলে যাবো। সবচেয়ে ভালো খাবার পৃথিবীর এই ছোটো ছোটো জায়গাগুলোতে পাওয়া যায়। যতটুকু জায়গায় যেতাম, এসে গল্প করতাম। এই শোটা খুব খুব পপুলার হয়ে গেল। অ্যান্ড ততদিনে আমি ভাবছিলাম একটা রেস্তোরাঁ করব। অল্প কিছু টাকা জমিয়ে একদম একটা দুঃসাহসিক পদক্ষেপ নিলাম। 2010-এ প্রথম চাউম্যানটা করলাম। সেটা হচ্ছে প্রথম ওই গলফ ক্লাব রোডে একটা ছোট্ট 350 স্কোয়ার ফিটের আউটলেট। এবার তুমি জিজ্ঞেস করতে পারো যে, তুমি যখন খুলছো তখন আমি শুনেছি, তিনি আমায় বলেওছেন, ঋতুপর্ণ ঘোষ তোমার খুব বড় ফ্যান ছিলেন। তিনি তোমার ওখান থেকে রেগুলার খাবার আনি। দেখো, এই যে আজকে আমরা আড্ডা হচ্ছে, এরকম 10টা আড্ডা দরকার হবে ঋতুদার গল্প করার জন্য। ঋতুদা একটা এত বড় সাবজেক্ট। ঋতুদা আমার ভীষণ কাছের মানুষ ছিল, মানুষ ছিলেন, এখনও আছেন। উনি নেই, কিন্তু আমার সঙ্গে আছেন। অ্যান্ড চাউম্যান খোলার পেছনেও ওনার একটা বড় অবদান আছেন। উনি তো ইন্টেলেকচুয়ালি আর ক্রিয়েটিভলি অন্য লিগে, এরকম কোনো ঋতুদাকে আর আমি দেখিনি, ঋতুদার মতন কাউকে পাইনি। তো যখন গলফ ক্লাবের রেস্তোরাঁটা খুললো, তখন অলরেডি কলকাতা হচ্ছে ভারতবর্ষের এমন একটি জায়গায় যেখানে একটা চায়না টাউন আছে, ভারতবর্ষের কোথাও নেই।
যেখানে চাইনিজ এত রেস্টুরেন্ট আছে, প্লাস বড় বড় ব্র্যান্ডও ছিল, বড় বড় ব্র্যান্ডও রেস্টুরেন্টও আছে, তাহলে আমাদের চাউম্যান কেন আলাদা, চাউম্যান কেন লোকে খাবে, অ্যান্ড হোয়াট ওয়াজ মাই কনসেপ্ট। তো আমি একটু অন্যভাবে ভেবেছিলাম ব্যাপারটা। তো অ্যালফ্রেড ফোর্ড আমি খুব ফ্যান, যিনি হচ্ছে ফোর্ড অটোমোবাইলসের যিনি ফাউন্ডার, সে বলতো দ্যাট হি ওয়ান্টেড টু ডেমোক্রেটাইজ অটোমোবাইল, মানে অটোমোবাইলটাকে এমন জায়গায় নিয়ে যাবে সবার কাছে পৌঁছে যাবে। একটা ছোট 3 লাখ টাকার গাড়িও বার করবে, আবার 3 কোটি টাকার ফোর্ড মাস্ট্যাংও বার করবে। সো আমি যেটা শুরু করলাম, আই ওয়ান্টেড টু ডেমোক্রেটাইজ ফাইন ডাইনিং। এই মানে কলকাতার লোকেদেরকে ফাইন ডাইনিংয়ের স্বাদটা আমি দিতে চেয়েছিলাম খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইসিংয়ে, কারণ মধ্যবিত্ত লোকেদের সারা পৃথিবীতে প্রচুর বাইং পাওয়ার মানে তারা একটা মানে খুব খুব বিশাল একজন বড় লোক যতটা বাইরে খায় তার থেকে অনেক বেশি একটা মধ্যবিত্ত পরিবার খায়। তুমি দেখতে পারবে। কারণ কি এটা রিসার্চ করে পেয়েছিলে না তোমার নিজের? একদম রিসার্চ করে পেয়েছিলাম। বিভিন্ন রেস্টুরেন্টে কারা খায়, কোন হোটেলে কারা খায়, একবার খাবে, দুবার খাবে, কিন্তু হোটেলে গিয়েই খাবে, রেস্টুরেন্টে গিয়ে খাবে। কিন্তু তাদের কোথাও একটা ভীতি ভয় কাজ করতো, বাবা 5 স্টার হোটেলে যাবো না, ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যাবো না। ইচ্ছে আছে, যদি ওখানে যাই টাকা আছে, কিন্তু কি জামা কাপড় পরে যাব, কিভাবে খাবো, হাত যদি লেগে যায় খাওয়ায় লোকে কিভাবে জাজ করবে। তাই জন্যে লোকের কাছে এই ফাইন ডাইনিং রেস্টুরেন্ট কনসেপ্টটা, এই ডেমোক্রেটাইজিং ফাইন ডাইনিং, নেবারহুড ফাইন ডাইনিং কনসেপ্টটা নিয়ে এলো চাউম্যান, যেখানে দ্য অ্যাম্বিয়েন্স, ক্রকারি, কাটলারিজ, ফুড at par or better than any fine dining restaurant at a very affordable pricing. That was the start point of Chow Mein. আমি শুরুতে বিজ্ঞাপন করতাম, লিখতাম 5 star food at 1 star cost, and somehow the concept clicked. প্রত্যেকটা সস নিজে গিয়ে বাইরে থেকে নিয়ে আসতাম, প্রচুরবার চীনে যেতাম, চায়না থেকে নিয়ে আসতাম, থাইল্যান্ড থেকে নিয়ে আসতাম। আজকেও চাউমিনের এতদিনে 16 বছর বাদেও আমাদের যে এন্টায়ার থাই সসের সেকশন, ওটা কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করি আমরা। চায়না যেগুলো আমাদের মেন সসেসগুলো, ওগুলো প্রত্যেকটা ইম্পোর্টেড চায়না থেকে আসে। উই ডোন্ট ইউজ এনি লোকাল সস। আর আমাদের নিজস্ব একটা মানে ব্যাক এন্ড সস ফ্যাক্টরি আছে, সেখানে আমরা সসেস তৈরি করি। তো খাবারটা একদম অন্যভাবে দিতাম, কস্টিংটা মানে আমাদের প্রাইসিংটা ভেরি অ্যাফোর্ডেবল। আজকের দিনেও দাঁড়িয়ে প্রাইসিংটা ভেরি অ্যাফোর্ডেবল। ওই আর কি প্রফিট মার্জিনটা কম, বাট আমরা সবসময় ভাবতাম যে আমরা মাছকে খাওয়াবো। তো আজকে 16 বছর বাদে মানে তুমি কি খাবারের বাজারের হিন্দুস্তান লিভার হতে চেয়েছিলে? গণতন্ত্রীকরণ মানে অনেক বেশি লোকের কাছে পৌঁছবো। একদম কিছুটা হলে তো তাই, ডেফিনেটলি কিছুটা হলে। এখন চাউম্যান ঠিক কটা রেস্টুরেন্ট অপারেট করে, আর তোমার রেস্টুরেন্ট ব্যবসা এখন ব্যাপ্তিটা কতটা? তো সেটা বলতে হলে আমি বলি, চাউম্যান তো শুরু হলো 2010-এ। তারপর আমার দাদা একটি পিআর এজেন্সি চালাতেন, তো খুব বড় পিআর এজেন্সি চালাতেন, এখনও আছেন। তো দাদাকে বললাম যে 3 বছর বাদে দাদা চলো একসাথে আমরা কিছু করি। তো দাদাকেও এই ব্যবসায় একসাথে আমরা ফুডের ব্যবসা নিয়ে দিয়ে একসাথে আমরা শুরু করলাম অথ 1590, যেখানে আমরা কলকাতার লোকেদের গালোটি কাবাব চেনালাম। কাকে গালোটি কাবাব বলে, হাঁড়িতে কী করে বিরিয়ানি দিতে হয় সেই বিরিয়ানিটা চেনালাম। আজকের দিনে দাঁড়িয়ে যখন দেখি বিভিন্ন রেস্টুরেন্ট হাঁড়িতে বিরিয়ানি দিচ্ছে বা গালোটি কাবাব খাচ্ছে, লোকে গালোটি কাবাব কী সেটা জানছে, সত্যি কোনো জায়গায় যেন একটু কোথাও গর্ব হয়, কারণ এটা কিন্তু একদম আমরা এনেছি, আমরা দেখেছি। যে মানে না বা সেটা তার ব্যাপার, কিন্তু আমরা জানি। হয়তো তুমি কিছুটা জানো গালোটি কাবাব। প্রথম আমি আর দাদা 3 মাস লখনৌতে ছিলাম, 3 মাস গেছি এসছি, কী খাবার রিসার্চ করে ওটা নিয়ে এসেছি। তার সঙ্গে একটা ফিল দেওয়ার ওই ব্যাপার ছিল, যার জন্য তোমাদের দেশপ্রিয় বিভাগের প্রথম আউটলেটের বাইরে ওরকম একজন বিশাল গোফল একজন ভদ্রলোককে দাঁড় করা পেয়ে গেছিলাম। ওটা ব্যাংকে চাকরি করতো, সিকিউরিটি গার্ডের, বাট ও রিটায়ারমেন্টের পর আমাদের সাথে জয়েন করেছিল। এত বড় গোঁফ দেওয়া, ও একটা মানে পুরো জিনিসটা নিয়ে প্যাকেজ ছিল, একদম প্যাকেজ ছিল, মানে পিরিয়ড ডাইনিং এক্সপিরিয়েন্সটাকে আমরা রেপ্লিকেট করেছিলাম পুরো জিনিসটা। তো আজকের দিনে আউট হলো, তারপর হলো চ্যাপ্টার 2, আমাদের নেক্সট ব্র্যান্ড চ্যাপ্টার 2। আমরা প্রচুর আমি আর আমার দাদা দুজনেই মিউজিশিয়ান, অ্যান্ড আমরা পার্ক স্ট্রিটে ছোটোবেলা থেকে শুনেছি 60s and 70s অফ পার্ক স্ট্রিট ওয়াজ দ্য পার্টি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যেখানে বিভিন্ন জায়গা থেকে বোম্বে, দিল্লি থেকে লোকেরা আসতো পার্ক স্ট্রিটে আনন্দ পাওয়ার জন্য উইকেন্ডে। বিভিন্ন প্রত্যেকটা রেস্টুরেন্টে লাইভ ব্যান্ড হতো, ক্যাবারেজ হতো, ওখানে কে গান গাইতো না? উষা উত্তুপ, প্যাম ক্রেন ছিল, আমাদের লুই ব্যাংকস, প্রত্যেকের জন্ম, প্রত্যেকের ক্যারিয়ার শুরু পার্ক স্ট্রিট থেকে। কিন্তু সামহাউ উইথ টাইম সেই কনসেপ্টটা কোথাও ফেড করে গেছে, আর সেরকম লাইভ মিউজিক পাওয়া যায় না, ওই খাবারটাও কোথাও হারিয়ে যাচ্ছে, সব কিছুই বিক্রি করছে। তো দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন এরা অফ পার্ক স্ট্রিট চ্যাপ্টার 1। ওটাকেই রিক্রিয়েট করলাম চ্যাপ্টার 2 হিসেবে আমাদের নতুন ব্র্যান্ডে, যেখানে সেম কাইন্ড অফ অ্যাম্বিয়েন্স, লাইভ মিউজিক এভরি ইভিনিং, অ্যান্ড সেম কন্টিনেন্টাল পার্ক স্ট্রিট ফুডটাকে তুলে আনলাম। দ্যাট ওয়াজ দ্য থার্ড ব্র্যান্ড। আর ফোর্থ ব্র্যান্ড যেটা আমরা এবছর করেছি, অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডটা আমাদের
প্রথমে করার কথা ছিল 13 বছর আগে যখন দাদার সঙ্গে করছি, এটা বাঙালি রেস্তোরাঁ ব্র্যান্ড। কারণ আমাদের মা খুব ভালো রান্না করেন, আজকের দিনেও রান্না করেন, এখনো তুমি মায়ের হাতে রান্না খাও? প্রচুরভাবে, তাই? রেগুলার। হ্যাঁ। মায়ের হাতের কোন রান্নাটা তোমার ফেভারিট? চিলি চিকেন আর ফ্রাইড রাইস তাই? শ্রেষ্ঠ। তো সেই বাঙালি রেস্তোরাঁটা খোলবার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় হয়নি। এতদিন বাদে আবার একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, নাম হচ্ছে চৌধুরী অ্যান্ড কোম্পানি, রেস্তোরাঁটার নাম। খুবই ভালো, আমি খেয়েছি। ওটা পাইস হোটেলে, যে আগেকার দিনের পাইস হোটেলের যে খাবারটা যেটা হারিয়ে যাচ্ছে, পোস্তর বড়া থেকে শুরু করে তোমরা সব নিয়ে এসো। একদম শুধু খাবার নয়, অ্যাম্বিয়েন্স থেকেও আবার তুলে নিয়ে এসেছি। অ্যান্ড টাচউড ওটাও খুব মানে একদম জোরদার চলছে, লোকেরা খুব ভালোবাসছে, অ্যাপ্রিসিয়েট করছে, মানে নিউ ফরম্যাট অফ প্রাইস হোটেল। তো সব মিলিয়ে এখন আমাদের এই মুহূর্তে 58টা রেস্টুরেন্ট কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই এইসব শহরগুলোতে চলছে। দেখা যাক কি হয়। মানে দক্ষিণ ভারতটা মোটামুটি তুমি জয় করে নিয়েছো অলরেডি। মোটামুটি সব দিকটাই, কারণ যদি তুমি নর্থ দেখো দিল্লি আছে, সাউথ দেখো ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই আছে, ওয়েস্ট দেখো বম্বে আছে, অ্যান্ড ইস্ট কলকাতা আছে। দেবাদিত্য, একটা তো প্রশ্ন আসেই, মানে বাঙালিদের মধ্যে নাকি ব্যবসা করার করা প্রবৃত্তি দেখা যায় না। তুমি বাঙালি ব্যবসায়ী হিসেবে এত সফল, বম্বে বা ব্যাঙ্গালোরে গেলেও বিভিন্ন বড় হোর্ডিংয়ে বড় বাণিজ্য পত্রিকার মডেলে হিসেবে তোমাকে দেখা যায়। তো এটা কি তোমার একটা, তুমি এটাকে সাকসেস বলবে, না এটা মানে সময় চলতে চলতে হয়ে গেল? দেখো সুপনদা, এটা না সময় চলতে চলতে কিন্তু কিছুই হয় না, নিজের এফর্টটা দিতে হয়। প্রত্যেকটা মানুষের একটা কোনো ইউএসপি থাকে। তোমার ইউএসপি কি? হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষের একটা ইউএসপি থাকে। আমি এমনিতে খুব মিডিওকার, অ্যাজ এ মিউজিশিয়ানও মিডিওকার বলতে পারি না, আমি সাংঘাতিক একটা মিউজিশিয়ান। আমার পড়াশুনো যতদিন করেছি, পড়াশুনোতেও আই ওয়াজ ওকে, নাথিং গ্রেট, আই ওয়াজ নেভার আ গ্রেট স্টুডেন্ট। বাট যেটা আমাকে পুরো জিনিসটা থেকে আলাদা করেছে সেটা হচ্ছে আমার ডিসিপ্লিনটা। মানে তুমি অসম্ভব ডিসিপ্লিন। ভীষণভাবে নিজেকে মনে করি খুব ডিসিপ্লিন। আমার ডিসিপ্লিনটা কেউ কোনোদিন নড়াতে পারে না। আমি তোমার ডিসিপ্লিন? আমার সকালে ওঠার টাইম, ভোরবেলা 5টায় উঠবো, আমি রাত্রিবেলা 9টা 9:30টায় ঘুমিয়ে পড়বো। আমার ঠিক কাজের সময় একটা কাজের বাঁধা, আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাব। আমি সপ্তাহে প্রচুর দিন ট্রাভেল করি, 3-4 দিন কলকাতায় থাকি, 3 দিন কলকাতায় থাকি, 4 দিন ট্রাভেল করতে হয়। যেদিন থাকবো এরকম কোনো দিন হয়নি আমার মেয়েকে আমি স্কুলে ছাড়তে যাই না। অ্যান্ড আমার একটি কুকুর আছে খুব প্রিয়, সুশি, ওকে সকালবেলা টাইম দিই, আমার নিজের শরীরের পেছনে টাইম দিই। সব কিছু নিয়ে এই ডিসিপ্লিনটাই আমাকে আলাদা করে দিয়েছে। আমার বন্ধুবান্ধবের আমি দেখেছি যাদের সাথে আমি বড় হয়েছি, তারা প্রচুর সময় নষ্ট করেছে রাত্রিবেলা। এমনিতেই দেখো আই এম আ টি টটলার, সো আই নেভার ড্র্যাঙ্ক, আই নেভার স্মোক। আমার কোনোদিন ওই জিনিসগুলোকে মানে দেবাদিত্য চৌধুরীকে রাত্রি 9টার পরে কোথাও খুঁজে পাওয়া যাবে না? মানে ইন জেনারেলি তো নয়, খুব ধরবে তোমার বাড়িতে রাখো নিশ্চয়ই আসবো, বাট কোনো কাজের জায়গা তো পাওয়া যাবে। দেবাদিত্য চৌধুরীর কাজের সময় কটা থেকে কটা? আমার দিন শুরু হয় সকালবেলা 5টা থেকে, কাজ শুরু হয় ধরে নাও 8টা, 8:30, 9টা থেকে। 7টার পরে আমি আই নেভার ওয়ার্ক। 7টার পরে না, প্রিন্সিপালি আই নেভার ওয়ার্ক না। যার রেস্টুরেন্ট রাত্রি 12টা অবধি খোলা থাকে, সে 7টার পরে কাজ গুটিয়ে ফেলে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর। আমি আসছিলাম পুরো জিনিসটাতে, আমি না যেটা করতে পেরেছি, আমার যদি সাকসেস বলো, সেটা হচ্ছে কোনো কিছু এই ব্র্যান্ড, এত রেস্তোরাঁ বা এটা তো কিছুই নেই। আবার শুরু, মানে এরপরে তো আমাদের বড় যাত্রা শুরু, অনেক বড় ন্যাশনাল এক্সপ্যানশন প্ল্যান আছে। মাই সাকসেস ইজ মাই টিম। যে টিমটাকে আমি তৈরি করতে পেরেছি 16 বছর ধরে, এদেরকে আমি এমনভাবে তৈরি করেছি, এরা সব মানে দে আর 100 টাইমস স্মার্টার অ্যান্ড মোর ইন্টেলিজেন্ট দ্যান মি। তারা আমাকে চালাচ্ছে, আমি টিমের মাথায় আছি, আমি জাস্ট ডিরেকশন দিচ্ছি, ওদেরকে ভিশনটা দিচ্ছি, কিন্তু নিয়ে যাচ্ছে কিন্তু ওরা। মানে আর আমার টিমের যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমাদের কোনো ব্যবসাতেই আমরা কোনো সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট জীবনে কাউকে বাইরে থেকে আনি না, ইভেন শেফও আনি না। তারা সিস্টেম থেকে ওঠে একদম নিচের লেভেলে। আমি তোমাকে 100টা এক্সাম্পল দিতে পারি। আমরা বলি ইউটিলিটি, যারা প্লেটের ধোয়, আমাদের রেস্টুরেন্টে যারা প্লেট ধুতো, আজকে এরকম অনেক লোক আছে যারা শেফ, তারা রেস্টুরেন্ট চালাচ্ছে, মানে বড় বড় আউটলেট চালাচ্ছে। আমাদের বম্বেতে আন্ধেরি আউটলেটের যে শেফ, সে কিন্তু ইউটিলিটিতে জয়েন করেছিল। এরকম অনেক আউটলেট আছে। আমাদের এখানে ডেলিভারি পয়েন্ট জয়েন করেছিল, তারা এখন রেস্টুরেন্টের ম্যানেজার। আমাদের ফাইন্যান্স টিমে যিনি হেড করছেন, আমাদের যে সিইও, সেও আমার সঙ্গে একদম প্রথম থেকে আছে। সে একদম মানে একদম শুরু থেকে কাজটা শিখেছে। সবাই প্রত্যেকে, ইউজুয়ালি আমার টিমের সবাই রয়ে গেছে, আমার মানে কোর টিমের। অ্যান্ড কী হয়, ওয়েন ইউ গ্রো উইথ আ কোম্পানি, তোমার সেন্স অফ ওনারশিপটা অনেক বেশি বাড়ে, তোমার ভালোবাসাটা অনেক বেশি বাড়ে। দেখো টাকার বিনিময়ে কাজ তো সবাই করে,
কিন্তু ভালোবাসা সব কিছু মিলিয়ে আমরা একটা অদ্ভুত ফ্যামিলি তৈরি করতে পেরেছি আমাদের অর্গানাইজেশনে। তুমি অফিসে এলে বুঝতে পারবে আমার অফিসটা অফিসই মনে হবে না, আমি ওরমভাবে বানিয়েছি। অফিসে বাগান আছে, অফিসে মিউজিক রুম আছে, অফিসে অনেক কিছু আছে, মানে উই পার্টি এভরি উইক। আজই সন্ধেবেলা যে খাওয়া দাওয়া আছে, আজই লাঞ্চ আছে, একসাথে আমরা পটলাক করছি, মানে সব কিছু নিয়ে হই হই করে ব্যাপারটা চলে। আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেকটা ছেলে, আমাদের যত কটা রেস্তোরাঁ আছে, এত রেস্তোরাঁতে 2-3 হাজার ছেলে কাজ করে। যে কোনো সময় তুমি কোথাও যাও, কোনো একটা ছেলে কোনো একটা স্তরে যদি আমার বিরুদ্ধে বা আমাদের কোম্পানির বিরুদ্ধে কোনো কথা বলে, সেদিন রেস্টুরেন্টটা বন্ধ করে দেবো। দ্যাট ইজ মাই কানেক্ট। করোনা একটা খুব খারাপ সময় ছিল যখন রেস্টুরেন্ট ব্যবসার জন্য, সেটাকে তোমরা কিভাবে অতিক্রম করেছিলে? ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম, আই হোপ। That was the most difficult time, but somehow that was the most, what do I say, successful time for us. কেন হোম ডেলিভারি? করোনা যখন হলো তখন আমি একটা স্ট্র্যাটেজি আমরা যেটা নিলাম, যেটা হচ্ছে করোনার সময় সব রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমাদের ব্যবসার মেন প্রবলেমটা হচ্ছে ম্যান পাওয়ার, রাইট ম্যান পাওয়ার পাওয়া। আমাদের যে এক্সপেনশন, যে লেভেলে গ্রোথটা হচ্ছে, এটা 10x বেশি হতে পারে যদি আমরা ঠিক ম্যান পাওয়ারটা পাই, কিন্তু ম্যান পাওয়ারটা পাই না, সবসময় অ্যাভেলেবেল হয় না। তো করোনার সময় প্রচুর রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছিলো, আর সবাই বলে দিয়েছিল অ্যানাউন্স যে আমরা কেউকে স্যালারি দেবো না, তোমরা বাড়িতে চলে যাও, যখন ব্যবসা হবে তোমরা আমাকে দেবে। আমরা যেটা করেছিলাম, আমাদের ব্যাংক ব্যালেন্স হয়তো শেষ হয়ে গেছিলো, আমাদের প্রচুর টাকা মানে কিছুই ছিল না, কিন্তু প্রত্যেকটা ছেলেকে করোনার পুরো প্রথম দিন থেকে শেষ অবধি স্যালারি পেয়েছে, তারা বোনাস পেয়েছে, এভরিথিং। আমাদের হোম ডেলিভারি আউটলেট খোলা ছিল। আমরা একটা নিজস্ব ফ্যাসিলিটি বানিয়েছিলাম কলকাতায়, যেখানে একটা পুরো বাড়ি ভাড়া নিয়ে প্রচুর ছেলেকে রাখার ব্যবস্থা, সারাদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা, যারাই ওখানে আক্রান্ত হচ্ছে করোনায় তাদের চিকিৎসার ব্যবস্থা। তা ওদের মধ্যে একটা সাহস এসে গেছিলো, যদি কাজ করি শরীর খারাপ হয় স্যার ঠিক ওখানে ঢুকিয়ে দেবে, আমরা আবার সুস্থ হয়ে বেরিয়ে যাবো। এই করে করে যেটা হলো, আমাদের ন্যাশনাল এক্সপ্যানশন কিন্তু শুরু হয় 2020-তে প্রথম। মানে করোনা তোমার জীবনে মানে সাংঘাতিক হেল্প করলো তোমার মানে ব্যবসায়? সাংঘাতিক। মানে একটা মানে আমাদের গাড়িটা যদি 30-এ চলছিল, করোনাতে গাড়িটা 100-তে চলা শুরু করলো। আর আমরা এটা প্রমাণ করে দিলাম, যদি অনেস্টি থাকে, যদি লোকের পাশে দাঁড়াবার ক্ষমতা থাকে, মানে একদম মন থেকে করার ইচ্ছে থাকে, একদম করা যায়। আর আমাদের টিমটা মানে একদম ইটের মতন সলিড হয়ে গেল, মানে একদম পাথরের মতন, পাশে কাঁধে কাঁধ দিয়ে। লোকেরা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে যে না আমার যদি হয়ে যায়, কারণ ওরা জেনে গেল যদি হয় স্যার তক্ষুনি আমাদেরকে ওখানে ঢুকিয়ে দেবে। ওখানে ঢুকিয়ে গেলে ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, ডাক্তার আছে, সব আছে। একটা মিনি হসপিটাল বানিয়ে দিয়েছিলাম যে ছেলেগুলোতে সুস্থ থাকে, ঢুকছে বেরোচ্ছে, ব্যবসা চলছে। অ্যান্ড হোম ডেলিভারি ব্যবসাটাতে যেটা আমাদের প্লাস পয়েন্ট ছিল, অন্য সবাই ওয়াজ ডিপেন্ডেন্ট অন অ্যাগ্রিগেটার্স, মানে সুইগি, জোম্যাটো বগেরা। চাউম্যান 10 বছর ধরে আস্তে টুকটুক করে করেছিলাম। সেটা হচ্ছে আমাদের আজকের দিনে ভারতবর্ষে সবচেয়ে বড় ডেলিভারি টিম। 250 জন ছেলে, নিজের বাইকার প্লাস পার্ট টাইম ছেলে প্রচুর আছে। আর আমাদের চাউম্যান একটা অ্যাপ বানিয়েছিলাম 2016-17-তে। সবাই খুব ডিসকারেজ করেছিল, এত টাকা খরচা করে অ্যাপ কেন বানানো হচ্ছে, যখন এত বড় বড় কোম্পানি আছে যাদের এত অ্যাপ আছে, খাবার ডেলিভারি করছে। আমি দেখলাম তখন যদি আমি এখন অ্যাপটা না বানাই তাহলে আর কোনোদিন পারবো না। কারণ এই অ্যাপে যদি কেউ খাবার অর্ডার করছো, তুমি যদি অর্ডার করছো, তুমি হয়তো আমাদের কোনো খাবার 500 টাকা দিয়ে নিচ্ছ, কিন্তু সেখান থেকে আমি কিন্তু পাচ্ছি 300 টাকা বা 350 টাকা। মানে যদি অ্যাগ্রিগেটরের কাছে তুমি যাও, অ্যাবসলিউটলি কমিশন দিতে হচ্ছে, ডিসকাউন্ট দিতে হচ্ছে, আরও জিনিস দিতে হচ্ছে। তো আমি নিজের অ্যাপটা ডেভেলপ করলাম, এই ডিসকাউন্টটা আমি আমার কাস্টমারদের দিলাম, ডিরেক্ট কাস্টমারদের, আমার ডেলিভারি ছেলেগুলোকে রাখলাম। করতে করতে আজকের দিনে ভারতবর্ষের সবচেয়ে সাকসেসফুল রেস্টুরেন্ট বিজনেস অ্যাপ। আমি জানি না ভারতবর্ষে এরকম কোনো কোম্পানি আছে কিনা যাদের 10 লাখ অ্যাক্টিভ ইউজার্স আছে, সেটা শুধু চাউম্যান থেকে সারা ভারতবর্ষে 10 লাখ অ্যাক্টিভ ইউজার কনস্ট্যান্ট অর্ডার করছে। 10 লাখ। একটা জিনিস বলো, যে সবাই বলে যে এই যে হোম ডেলিভারি এখন হচ্ছে ফুড বিজনেসের মূল ব্যবসা, তোমারও কি তাই মনে হয়? আর তোমার যদি সেটা হয় তাহলে তোমার কত পার্সেন্ট নিজের অ্যাপ দিয়ে যায় আর কত পার্সেন্ট অন্য অ্যাগ্রিগেটরদের দিয়ে যায়? দেখো সুমন দা, আমরা না এই ট্রানজিশনটা, আমি অন্তত এই ট্রানজিশনটা চোখের সামনে দেখলাম। যখন ব্যবসা শুরু করলাম তখন দেখতাম এই ডেলিভারি বিজনেস হতো, প্রথম থেকে হতো, 15-20% হতো। বাট এই করোনা বা এই কোভিড আমাদের একটা নতুন দিক দেখিয়ে দিল, যেখানে ডেলিভারিটা পুরো উল্টে গেল। টেবিল সেলটা কমে চলে এলো হচ্ছে 30-40%, 60% ডেলিভারি হয়ে গেল আমাদের জন্য না, সারা পৃথিবীর জন্য। গোটা পৃথিবীতে এই ব্লিঙ্কিট চলে এলো, এই আমাদের উবার ইটস চলে এলো, সবাই চলে এলো। তারপর সুইগি সব গ্রসারি টসারি দেয়, সেগুলো চলে এলো, আমরা সেগুলো চিনলাম। তো আজকের দিনে দাঁড়িয়ে এই ট্রানজিশনটা দেখলাম, যেখানে অফলাইন থেকে অনলাইন বিজনেসে এলাম। এটা আমি শুধু দেখিনি, সারা পৃথিবী দেখেছে। এখন ডেফিনেটলি
অনলাইন বিজনেসটা ডাইনিংয়ের থেকে অনেকটা বেশি, কিন্তু জানি না আবার নতুন কি ট্রেন্ড আসবে পৃথিবীতে, তখন আবার জিনিস চেঞ্জ হবে। এই মুহূর্তে ডেফিনেটলি অনলাইন তো ডমিনেট করছে, নইলে এত বিদেশি কোম্পানি এখানে কেন ইনভেস্ট করছে? অনলাইন কোম্পানি সুইগি, জোম্যাটো, তারা সব লিস্টেড কোম্পানি, তারা তাদের শেয়ার প্রাইস দেখলেই বুঝতে পারবে যে তারা কিভাবে। চাউম্যান কি লিস্টেড কোম্পানি হওয়ার কথা ভাবে না? হ্যাঁ, ওটা তো প্ল্যানে আছে, আরও 1-2 বছর তো টাইম লাগবে। ওটার জন্যেই এখন সব লড়ালড়ি করছি, আরও এক্সপ্যানশনটাকে জোর কদমে নিয়ে যাচ্ছি আমরা। দেখো চাউম্যানের নেক্সট এক্সপ্যানশন কোন দিকে? তোমরা কি বিদেশে যাবে, না ভারতবর্ষের মধ্যে অন্য শহরের কথা ভাববে? অ্যাকচুয়ালি ভারতবর্ষ মার্কেটটা এতটাই বড়, সেটার জন্য মানে সেটা কভার করতে পারলে কোনো ব্র্যান্ডকে খুব একটা বিদেশে যাওয়ার দরকার হয় না। মানে আমি নিজে খুব বেড়াতে ভালোবাসি, আমি নিজে 52-53টা দেশ নিজে ঘুরেছি, সবসময় ঘুরতে থাকি। এরাম মার্কেট, এত বড় মার্কেট কোথাও নেই। ইউএসএতে যাই, ইউকেতে যাই, ইউরোপে বিভিন্ন দেশে যাই, সাউথ ইস্ট এশিয়ায় যাই, আছে রেস্তোরাঁ, লোকে খাচ্ছে ইন্ডিয়ার মতন 365 দিন 12 মাস সারাক্ষণ লোকে খেয়ে যাচ্ছে। এরম মার্কেট কিন্তু কোথাও নেই। তো এখন অবধি 6টা মেজর মেট্রোজে আমরা সাকসেসফুলি ডমিনেট করছি: কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই। আরও কিছু বম্বেতে রেস্তোরাঁ খুলবো। এরপরে আমাদের নেক্সট এক্সপ্যানশন প্ল্যান এবছরে যেটা আছে, আমরা খুলছি হচ্ছে পুনে, চণ্ডীগড়, আহমেদাবাদ, ভুবনেশ্বর, গোয়া। এইগুলো হচ্ছে নেক্সট 1 বছর আর 1.5 বছরের পাইপলাইন আছে। করে আরও মোটামুটি 1.5-2 বছর লাগবে আমাদের একটা জায়গায় পৌঁছানোর জন্য, একটা ন্যাশনাল ফুটপ্রিন্টটা পুরোপুরি জমিয়ে, তারপর ডেফিনেটলি আইপিওটাই তো আসলে লক্ষ্য। আরেকটা জিনিস বলো, যে এখন বলা হয় যে টায়ার 1 সিটির বাইরে টায়ার 2 বা টায়ার 3 সিটিতেও একটা বড় ব্যবসা আছে, সেটা বলিউডও সেটাকে এক্সপেরিমেন্ট করছে। তোমার কখনো মনে হয়েছে যে ছোট ছোট যে শহরগুলো, ছোট কিন্তু সেখানেও ভীষণ পোটেনশিয়াল আছে, সেখানে যাওয়ার, বা তুমি কিছু যাচ্ছ? অফকোর্স আমরা এটা একটা খুব ভালো কোয়েশ্চেন করেছো তুমি সুমনদা। টায়ার 2 সিটিসগুলো হচ্ছে সবসময় টায়ার 1 সিটিসগুলোকে ফলো করে। তো প্রথমে যদি আমি আমার ব্র্যান্ডটাকে মেট্রো সিটিসগুলোতে এস্টাবলিশ করতে পারি, যে মানে ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস লাইক কেএফসি, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, এরা যদি টায়ার 2 সিটিসে খোলে, লোকে হই হই করে যাচ্ছে, কারণ এটা এক্সপিরিয়েন্স, ও ওখানে আছে এখানে আছে। তো চাউম্যান সেই দাপটটা নিয়ে ঢুকতে চাই, তাই জন্য আরও কিছু 6 মাস 1 বছর টাইম লাগবে আরও কিছু সিটিসে। দেখো ব্যাঙ্গালোরে অলরেডি আমাদের 9টা রেস্তোরাঁ আছে, অ্যান্ড ব্যাঙ্গালোরে 4 বছরের মধ্যে চাউম্যান টপ 2 প্লেয়ার্সের মধ্যে আমরা চলে গেছি। মানে আমাদের কম্পিটিশন শুধু একজনই, মানে কখনো আমি বেশি ও কম, কখনো ও বেশি ও কম। বম্বেতে আমাদের 4th 5th খুলছে, দিল্লিতেও তাই, চেন্নাইতেও তাই, হায়দ্রাবাদ ইজ ভেরি সাকসেসফুল। মানে আর 1.5-2 বছর মতন লাগবে পুরো টায়ার 1 সবকটা মেট্রোটাকে ডমিনেট করার জন্য। তারপরে আমরা টায়ার 2 সিটিসে ঢুকবো, তখনই আইপিওটা নিয়ে ভাববো। ওটাতে একটা বড় মার্কেট ডেফিনেটলি। অন্য শহরে যখন তুমি ঢুকছো, তখন তোমার কাস্টমার কারা? মানে ধরো ব্যাঙ্গালোরে কি শুধু বাঙালিরাই তোমার খেতে আসছে, বা হায়দ্রাবাদ, সেখানে যেহেতু প্রচুর প্রবাসী বাঙালিরা থাকে তারাই খেতে আসছে, না অন্য ভাষাভাষী মানুষকেও তুমি আকর্ষণ করতে পারছো? অ্যাকচুয়ালি এটা মানে চাইনিজ খাবার, যেটা আমি বললাম, আমি এত পৃথিবী ঘুরেছি, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, তুমিও গেছো, কোথাও কিছু পাও না পাও, চাইনিজ ফুড আছে। তার মানে পৃথিবীর কিন্তু সবচেয়ে পপুলার ফুড কুইজিন অফ দ্য ওয়ার্ল্ড ইজ চাইনিজ ফুড। তো চাইনিজ খাবারটা এরম নয় যে শুধু বাঙালিরা খাচ্ছে বা অবাঙালিরা খাচ্ছে, সবাই খাচ্ছে। এবার একটা তো বাঙালি কানেকশন, একটা তো বাঙালি ইমোশন কাজ করে, কারণ চাউম্যানটা কিন্তু এরম কোনো পরিবার নেই, আমি দাবি দিয়ে বলতে পারি অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে, কলকাতায় যারা থাকে, যারা কোনোদিন চাউমিনের খাবার খায় না, প্রত্যেকে খায়। তুমি সকলের কাছে পৌঁছে গেছো? আমি সকলের কাছে পৌঁছে গেছি। তাদেরই পরিবারের কিছু লোক বাইরে আছে, প্রথম কাস্টমার্স, তো ওরা আসছে, একটা ইমোশনাল কানেক্ট আছে ওদের আমাদের সাথে আসছে। কিন্তু লোকাল মার্কেটটাও খুব ডিপলি আমরা ঢুকে পড়েছি। মানে সাউথ ইন্ডিয়াতে যতজন ব্যাঙ্গালোরের লোকালসরা আছে, হায়দ্রাবাদের লোকাল আছে, সাউথ ইন্ডিয়ানস মানে চেন্নাইতে যারা আছে, সব খাচ্ছে, মারাঠিরা খাচ্ছে, বম্বেতে দিল্লির লোকেরা খাচ্ছে, সব লোকাল। এই যে লোকাল মানে আঞ্চলিক বাজারে ঢুকে পড়া, তার জন্য কি স্ট্র্যাটেজি ব্যবহার করছো? আঞ্চলিক বিজ্ঞাপন, নাকি অন্য ধরনের কোনো ধরনের বিপণন কৌশল ব্যবহার করছো? প্রথম কথা হচ্ছে আমাদের টেস্টটা আমরা পুরো একদম এক রেখেছি, চেঞ্জ করিনি। লোকে ভাবে যে সাউথ ইন্ডিয়া গেলে একটু সাউথ ইন্ডিয়ান টেস্টে যদি অ্যাডাপ্ট করা যায়, নর্থ ইন্ডিয়া গেলে একটু স্পাইসি নর্থ ইন্ডিয়ান ফুড করা যায়, আমরা সেটা করিনি। ইট ইজ স্ট্যান্ডার্ডাইজড। যেরকম কেএফসির একটা চিকেন ফ্রাইড যদি তুমি এখানে যেটা খাও, ক্যালিফোর্নিয়াতে খাও, মোটামুটি এক।
আমাদেরও সেম জিনিসটা কোনোভাবে খাবারে আমরা কোনো এক্সপেরিমেন্ট করিনি। দ্যাট ইজ আ বিগ চ্যালেঞ্জ ফর অলসো, কারণ এটা তো মেশিন মেড ফুড না, হাতে বানাচ্ছে, কখন একটু 19-20 হতে পারে, বাট আমাদের রোজ ট্রেনিং, বিভিন্ন সফটওয়্যার লাগিয়ে যেটা আমরা করেছি, এই স্ট্যান্ডার্ডাইজেশনটা করার একটা জায়গায় চলেছি। 95% তো করে ফেলেছি, 5% কখনো লোকাল জিনিস পাচ্ছে না, একটু এদিক ওদিক হচ্ছে। ফুডের তো না স্ট্যান্ডার্ডাইজেশন করলে প্রাইসের কি করবে? সেম প্রাইস, ব্যাঙ্গালোর, মুম্বাই সেম প্রাইস, হায়দ্রাবাদে, কলকাতার প্রাইস, সেম প্রাইস অ্যাজ অফ নাও, সেম প্রাইস। এটা আমরা অনেক সেটা তো একটা বড় চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ। অনেক লস হিট করি আমরা, আমাদের যতটা প্রফিট হওয়ার কথা আমরা মিনিমাম প্রফিটে কাজ করি, কিন্তু একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করি। একবার 1.5-2 বছর বাদে মার্কেটটা পুরো ধরে গেলে দেন উই ক্যান প্লে উইথ দ্য প্রাইসিং, টাকাটা তো হয়ে যাবে। মানে একটা বড় ফ্যান ফলে একটা, ইট ইজ অল অ্যাবাউট দ্য ব্র্যান্ড, যেটা লোকে বোঝে না। লোকে ভাবে আজকে এই বিস্কিটটা আমি বার করেছি, কালকে বিক্রি করতে হবে। ইট ইজ নট দ্যাট। যখন তুমি বসবে খেতে, এখনও প্রণব দাম জানে মুখরোচক চানাচুর এসছে কিনা, প্রণব দা চানাচুর মানে মুখরোচক চানাচুর, এখনও মানে ফিজি ড্রিঙ্ক মানেই হচ্ছে কোক, সে এটার চাইনিজ মানেই চাউমিন। এটা তুমি এই আইডেন্টিটিটা তৈরি করতে চাও? অনেকটা করে ফেলেছি, বাকিটা রয়ে আছে করার। গোটা ভারতবর্ষে এখন ব্র্যান্ড হিসেবে চাউমিন কতটা বড়? In terms of popularity, chow mein is one of the most ordered Chinese cuisine of India right now. Swiggy, Zomato সমীক্ষায় মোস্ট অর্ডার আমাদের সেগমেন্টে সবচেয়ে বেশি অর্ডার ফুড হচ্ছে চাউমিন, মোস্ট অর্ডার ডেলিভারি ব্র্যান্ড চাউমিন। এবার পপুলারিটি তো অনেকভাবে পপুলারিটি মানে মেজার করা যায়। কিছু তোমার কি বলবো, ট্যাঞ্জেবল তুমি জিনিস দেখাতে পারো, কিছু ইনট্যাঞ্জেবল জিনিস দেখাতে পারো। ব্র্যান্ডটা পুরোটাই না ইনট্যাঞ্জেবল জিনিস, ওটা তো তুমি হাতে ধরে দেখতে পারো না ব্র্যান্ডে কি অতটা পপুলার হয়েছে, কী হয়েছে। তো সেখান থেকে যত যা সমীক্ষা হয়েছে, যতটা অ্যাওয়ার্ডস হয়েছে প্রত্যেকটা সিটিতে, আমরা তো প্রথমে না হলেও প্রথম 1, 2, 3-এর মধ্যে প্রত্যেকটা সিটিতেই আছি। আমি আয়কর দপ্তরের মতো জিজ্ঞেস করছি না, তাহলে দেবাদিত্য চৌধুরীর ব্র্যান্ডের এখন টোটাল ওয়ার্থ কত? মানে কতশো কোটি টাকার ব্যবসা করে চাউমিন, রাফ ফিগার? আমাদের তো অ্যাজ এ গ্রুপ মোটামুটি আমরা এখন টার্নওভার অফ দ্য কোম্পানি শুড বি অ্যারাউন্ড 300-350 কোটি টাকা, অ্যান্ড ভ্যালুয়েশন আমাদের অনেক বেশি, প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকা আমাদের ভ্যালুয়েশন হয়েছে। এই 300-350 কোটি টাকাটা কি আউদ, চ্যাপ্টার 2 সব? চাউমিনের ভ্যালুয়েশন, চাউমিনের টার্নওভার উড বি অ্যাবাউট 250 কোটি টাকা, বাকি সব কিছু মিলে 100 কোটি টাকা। চাউমিনই মেন? হ্যাঁ, চাউমিনে মানে যেহেতু আউটলেটস মেন, সব মানে দুটোই ইম্পর্টেন্ট। ওটা তো আউটলেট আরও বাড়ছে, সেটারও হবে, বাট এইটা। তো একজন বাঙালি হিসেবে গোটা ভারতবর্ষে এরকম একটা জায়গায় পৌঁছে যাওয়ার জন্য তুমি ভবিষ্যতের যারা শিল্পোদ্যোগী হবে তাদের কি সাজেশন দিতে চাইবে? আমি আর কি সাজেশন দেব? প্রথম কথা বলার, যদি বাঙালি হও তো একটু সাহসটা দেখাতে হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে এই খেলাটার মধ্যে কোনো শর্টকাট নেই, দের ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক। পরিশ্রম করতে হবে। এখানে কোনো এলিভেটর নেই যেটা তুমি উপরে নিয়ে চলে যাবে। প্রত্যেকটা সিঁড়ি উপরে একটার পর একটা উঠে 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 হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা সব নিয়ে উপরে চলে যেতে হবে। এখানে কিন্তু কেউ কিছু দেখাবার নেই। আর যেটাই করতে হবে, 3টে জিনিস সবসময় মাথায় রেখে করতে হবে। প্রথম হচ্ছে ইউ হ্যাভ টু নো ইউর সাবজেক্ট। আমি কিন্তু খাবার বানাতে পারি না, আমি একটা অমলেটও বানাতে পারি না, কিন্তু খাবার স্বাদটা আমি সাংঘাতিকভাবে বুঝি কোনটা লোকে খাবে, বুঝি আমার ক্লায়েন্ট কারা, বুঝি লোকে কী খাবে, তুমি কী খাবে। তুমি তোমার সাথে কিছুক্ষণ গল্প করেই আমি বুঝতে পারবো তুমি বেসিক জিনিস কী খেতে চাও, এটা আমি বুঝি। তো তোমার সাবজেক্টটা তোমায় জানতে হবে। সেকেন্ড হচ্ছে আই ফর ডিটেলিং। আজকের দিনে প্রযুক্তি আছে, আমার পক্ষে প্রত্যেকটা আউটলেটে যাওয়া সম্ভবই নয়, ফিজিক্যালি সম্ভব নয়। মানে আমি যদি প্রত্যেকটা আউটলেটে একদিন করে যাই, মানে নেক্সট আউটলেটের দিন আসবে 2 মাস বাদে, কোনো দিন সম্ভব না, আরও আউটলেট বাড়ছে। তো কিন্তু আই ফর ডিটেলিংটা রাখতে হবে, কোথায় কী হচ্ছে খবর রাখতে হবে, সফটওয়্যার তৈরি করতে হবে, অর্গানাইজড হতে হবে। সিম্পল ফান্ডা, বাড়ির যেদিকে তুমি তাকাবে না সেখানে ঝুল জমে যাবে, খাবারটা পরিষ্কার করতে হবে, সব দিকে নজরটা রাখতে হবে। অ্যান্ড থার্ড, যেটা আমি বললাম, প্রথমেই বলেছি, দের ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক। এই 3টে রাখলে আমার মনে হয় সব কিছুই করা যেতে পারে। এতক্ষণ চাউমিন নিয়ে আলোচনা হলো, শেষ করে যদি লক্ষ্মী ছাড়ার দেবাদিত্যর কি হলো? সে কি লক্ষ্মী ছাড়ার সঙ্গে এখনও আছে? পুরোপুরিভাবে আছি। অ্যান্ড আমি যে কোনো ফোরামে, যে কোনো মঞ্চে আমাকে যদি অন্ত্রপ্রেনিউর থেকে বেশি মিউজিশিয়ান বলে অ্যাকনলেজ করে, আমি সেটা বেশি পছন্দ করি। লক্ষ্মী ছাড়া মানে একদম ঠিক পেসে চলছে। এই আমাদের লাস্ট একটা ইপি লঞ্চ হলো,
আমাদের এই লাস্ট ইয়ার আমাদের ইউএস ট্যুরটা খুব সাকসেসফুল হয়েছিল, বা ইউকে ট্যুরে আমরা যাচ্ছি। আমাদের নতুন ইউকে ট্যুর কবে থেকে? ইউকে ট্যুর সেপ্টেম্বর, দুর্গাপুজোর আগে থেকে আমাদের ইউকে ট্যুরটা শুরু হবে। আমাদের একটা ইপি লঞ্চ হলো, তারপর এক দশক পর বলে একটা অ্যালবাম লঞ্চ হলো। আমাদের এই মুহূর্তে একটা অ্যালবামে কাজ হচ্ছে, আশা করি দুর্গাপুজোর আগে সেটা রিলিজ করব। মানে গান বাজনাটা প্যারালি চলে, অ্যাকচুয়ালি দ্যাট ডিফাইন্স মি। আমি মানে ওটাও একটা হৃদয়ের খুব গোপন ভালোবাসার জায়গা। ওটাই হৃদয়ের গোপন একটা, মানে গোপন না, ওটাই হৃদয়টাকে মেন জুড়ে রেখেছে। খাবার দাবার ব্যবসাটা তো হয়ে গেছে, হচ্ছে, বাট গান বাজনাটা তো আমায় ডিফাইন করছে। লোকে বলে যে কী করে তুমি 1.5 মাস 1 মাসের জন্য ট্যুরে চলে যাও, সব কিছু ছিল। আমি কিন্তু পিক টাইমে, যখন দুর্গাপুজোর সময় মেন ব্যবসার সময়, ওই সিজনে আমি কিন্তু কোনো দিন কলকাতাতে থাকি না, ভারতবর্ষেই থাকি না, আমি ব্যান্ডের সঙ্গে শো করছি। তো এটাই তোমার প্রথম বললাম, আমার যে টিমটা তৈরি করেছি, সেই টিমটা একটা মানে দে আর সুপার হিরোজ। আমার কিচ্ছু দেখতে হয় না, আমি শুধু সফটওয়্যারে দেখছি। অফকোর্স একটা জুম করে নিই কোথায় কী হচ্ছে, কারেক্টিভ মেজার্স, আমি যেটা ডিরেকশনসগুলো আমি কনস্ট্যান্ট দিয়ে যাই। বাট বাকি জিনিসগুলো ওরা সম্পূর্ণভাবে মানে একদম আমার বিশ্বাস রেখে হার্ড ওয়ার্ক, অ্যান্ড দে আর জাস্ট দ্য বেস্ট অ্যাসেট দ্যাট আই ক্যান এভার থিঙ্ক অফ। অনেক ধন্যবাদ দেবাদিত্য চায়ের সঙ্গে এটা আসার জন্য। থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ শুনছিলেন চাউম্যানের কর্ণধার লক্ষ্মীছাড়া ব্যান্ডের অন্যতম সদস্য দেবাদিত্য চৌধুরীর সঙ্গে কথোপকথন। আমরা আবার বাংলা জাগো চ্যানেলে ফিরে আসব আরেকজন কোনো অতিথি নিয়ে। আপনারা দেখতে থাকুন বাংলা জাগো চ্যানেল। আর দেবাদিত্যর কথাগুলো মনে রাখবেন যে কিভাবে শুধুমাত্র পরিশ্রম এবং দৃঢ় সংকল্প তাকে আজকে 350 কোটি টাকার ব্যবসায় পৌঁছে দিয়েছে।